আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের সেকেন্ড অনলাইন এক্সামের জন্য এটা রিভিশন ক্লাস করাচ্ছি। তো তোমাদের পরীক্ষার সিলেবাসটা আমি দিয়েছি জনন থেকে এক সংকর জনন পরীক্ষার পর্যন্ত, মানে জননের পদ্ধতি বা জনন থেকে মেন্ডেলের পরের চ্যাপ্টার মেন্ডেলের এক সংকর জনন পর্যন্ত। তার মানে এই জনন থেকে পরের বংশগতি চ্যাপ্টারের মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা পর্যন্ত তোমাদের সেকেন্ড অনলাইন এক্সামটা হবে। তো এখান থেকে আমি কোন বিষয়গুলোর ওপর বেশি জোর দেবে, কোনগুলো পড়বে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, এই জনন চ্যাপ্টারটা যখন পড়বে তখন প্রথমেই 3 রকম জনন সম্পর্কে পড়তে হবে: অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন। অযৌন জনন, অঙ্গজ জনন আর যৌন জনন, এই 3টে জনন পদ্ধতি সম্পর্কেই ইন ডিটেলসে তোমাদেরকে রেডি করতে হবে। প্রথমে যখন অযৌন জনন পড়বে সেখানে তার আগে জনন কাকে বলে পড়বে, জনন প্রাণীদের বা জীবদেহে জনন কেন দেখা যায়, জননের উদ্দেশ্য কী সেটা জানলে এরপরে চলে আসবে অযৌন জনন। অযৌন জনন বিভিন্ন পদ্ধতিতে হয়। প্রত্যেকটা পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর উদাহরণ কার দেহে দেখা যায়, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার মানে অযৌন জননের ক্ষেত্রে তুমি যখন প্রথম পড়লে বিভাজন, বিভাজনের আন্ডারে আবার দ্বিবিভাজন পড়বে, বহু বিভাজন পড়বে। বিভাজন কাকে বলে, তারপরে দ্বিবিভাজন কাদের দেহে দেখা যায়, কিভাবে ঘটে, বহু বিভাজন কাকে বলে, কোথায় ঘটে। উদাহরণগুলো কিন্তু অবশ্যই শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখতে হবে। এরপরে তোমাদের অযৌন জননের আন্ডারে পড়ছে বার্ডিং বা কোরকোদ্গম। বার্ডিং বা কোরক উদ্গম। তো কোরকোদ্গম কার দেহে দেখা যায় না, আমরা দেখেছি ইস্ট হাইড্রা দুজনের ক্ষেত্রে দেখা যায়। তাহলে তোমাকে দুটোর নামই মনে রাখতে হবে। ইস্ট হাইড্রা মনে রাখতে হবে। ইস্ট কিন্তু একটা এককোষী ছত্রাক। তাহলে যদি বলে একটা এককোষী ছত্রাকের নাম লেখো যার দেহে বার্ডিং দেখা যায়, তখন কিন্তু ইস্ট লিখতে পারো। ইন জেনারেল যদি বলে বার্ডিং কার দেহে দেখা যায়, তখন তুমি হাইড্রাও লিখতে পারো, ইস্ট লিখতে পারো। এরপরে আসছে খণ্ডী ভবন। খণ্ডী ভবন তো স্পাইরোগাইরার হয়, তোমরা অলরেডি জানো। তো খণ্ডী ভবনটা কিভাবে হয় সেটা জানলে। এরপরে আসছে রিজেনারেশন বা পুনরুৎপাদন। রিজেনারেশন বা পুনরুৎপাদনও কাকে বলে, কোথায় কোথায় হয়, অর্থাৎ স্পঞ্জ, হাইড্রা, কেঁচো, প্ল্যানেরিয়া ইত্যাদি সবার দেহে হয়। প্ল্যানেরিয়া একটা টিপিক্যাল উদাহরণ তোমাদের দেওয়া আছে, সেটা পড়বে। লাস্ট পড়ছো যেটা
এইখান থেকে অযৌন জনন থেকে, সেটা হচ্ছে কি না স্পোরুলেশন বা রেণু উৎপাদন। রেণু উৎপাদন বা স্পোরুলেশনের মাধ্যমে কার কার দেহে কীভাবে হয়, ছত্রাকের ক্ষেত্রে হয়। এবার এখানে বিভিন্ন ধরনের রেণুর কথা লেখা আছে, দেখবে মস ফার্নের দেহে কিভাবে হয়, ছত্রাকের দেহে কিভাবে হয়। এদের মধ্যে পেনিসিলিয়ামের দেহে একরকম হয়, মিউকরের দেহে। তো সেই ধরনের বিভিন্ন ধরনের রেণুগুলোর আলাদা আলাদা নাম আছে। কনিডিয়া, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, এই ধরনের যে নামগুলো দেওয়া রয়েছে, ক্লামাইডোস্পোর, এগুলো কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এটা গেল অযৌন জনন। এবার আসছি অঙ্গজ জননের ক্ষেত্রে। অঙ্গজ জননে অবশ্যই পড়তে হবে অঙ্গজ জনন কয় প্রকার আমরা জানি, প্রাকৃতিক অঙ্গজ জনন আর কৃত্রিম। তাহলে দুটো ভাগই জেনে রাখতে হবে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন দুটোই জানলে। তো প্রাকৃতিক অঙ্গজ জনন কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই সেগুলো পড়বে। কার মাধ্যমে হয়, বিভিন্ন ধাবকের মাধ্যমে, খর্বধাবক, ঊর্ধ্বধাবক, বক্রধাবক, এবং তার সাথে তার অবশ্যই উদাহরণ, এবং বিভিন্ন ধরনের অস্থানিক মুকুল দ্বারা, পত্রজ, মূলজ, কাণ্ডজ ইত্যাদি দ্বারা হয়ে থাকে প্রাকৃতিক অঙ্গজ জনন, এবং তাদের প্রত্যেকের উদাহরণ কিন্তু মাস্ট। এরপরে কৃত্রিম অঙ্গজ জনন, শাখা কলম, জোর কলম, ভেরি ইম্পর্টেন্ট। শাখা কলম, জোর কলমের ক্ষেত্রে কাটিং কিভাবে হয় সেটা পড়লে, এবং জোর কলম খুব ইম্পর্টেন্ট। জোর কলমের স্টক কাকে বলে, সিয়ন কাকে বলে, কিভাবে করা হয়, কি পদ্ধতিতে করা হয়, ইন ডিটেলস পড়বে। এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু আসে। নেক্সট যেটা আসছে এর মধ্যে, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। অণু বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর বোর্ড এক্সাম অ্যান্ড এনি আদার এক্সাম। তো অণু বিস্তারণের ক্ষেত্রে টিকা আসে অনেক সময়, পুরো অণু বিস্তারণ টিকা লেখো, তখন তোমাকে এটা খুব ভালোভাবে গুছিয়ে লিখতে হয়। অণু বিস্তারণ পদ্ধতিটা কি, কিভাবে করা হয়, এর নীতি কি, কী কী কত টেম্পারেচারে করা হয়, কি করা হয় না হয়, ইন ডিটেলস তোমাকে এটা বলতে হবে। এবং এই অণু বিস্তারণ করতে গেলে কী কী মাধ্যম লাগে, যে কালচার মিডিয়াম, সেই কালচার মিডিয়ামে কী কী দেওয়া হয়, দেওয়ার পরে কালচার মিডিয়াম থেকে যে যে জিনিসগুলো তৈরি হয় তাদের যে ক্রমপর্যায়, অর্থাৎ তুমি একটা কোনো টিস্যু নিয়েছো, সেই টিস্যু থেকে ক্যালাস, ক্যালাস থেকে এমব্রয়েড, এমব্রয়েড থেকে প্লান্টলেট, প্লান্টলেট থেকে পরিণত উদ্ভিদ। তো এখান থেকে অনেক রকমের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, যে অণু বিস্তারণের প্রথম যে টিস্যু থেকে যেটি সেল ডিভিশন করে যে জিনিসটি তৈরি হয় তার নাম কি, তাহলে বললে ক্যালাস, ক্যালাসের পরবর্তী স্টেজটার নাম কি, এমব্রয়েড। এভাবে এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে তোমার কি না এরপরে আর একটা টপিক পড়বে, সেটা হচ্ছে যৌনুক্রম। যৌনুক্রম একটা টপিক আমি বললাম না তোমাদের, ওইটা যৌনুক্রম টপিকটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ যৌনুক্রম কাকে বলে, কিভাবে হয়, কোথা থেকে হয়, কার দেহে হয়, এরকম অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু যৌনুক্রম থেকে আসবে। তাহলে যৌনুক্রম তোমাদেরকে শব্দ ছকের মাধ্যমে আমি পড়িয়েছিলাম, সেই শব্দ ছক তোমাদেরকে কি করতে হবে না রেডি করে রাখতে হবে। তাহলে একটা বিষয় তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কি বললাম না যৌনুক্রম। ফার্নের দেহে আমরা দেখেছি যৌনুক্রম আমরা দেখতে পাই। তো এই যৌনুক্রম
কিভাবে হয় সেটা পড়লে তার সাথে সাথে যৌনক্রম কাকে বলে, যে কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড যৌন বা ডিপ্লয়েড যৌন বা স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক দশার যে পর্যায়ক্রমিক আবর্তন তাকে যৌনক্রম বলে। যৌনক্রম কার কার দেহে দেখা যায় এবং এর যে শব্দ ছক, সেই শব্দ ছক কিন্তু রেডি করতে হবে। নেক্সট আসছি যৌন জননের ক্ষেত্রে। এরপরে তোমরা যৌন জননে চলে আসো। যৌন জননে যেটা ভেরি ইম্পর্টেন্ট, যৌন জননে তুমি ফুলের গঠন, বিভিন্ন ধরনের অংশগুলোর নাম, তাদের কাজ কি, একটা সম্পূর্ণ ফুল কী কী অংশ নিয়ে গঠিত, কোনটা অত্যাবশ্যকীয় স্তবক, কোনটা জনন স্তবক, এই ধরনের বিভিন্ন শর্ট কোয়েশ্চেন ফুল থেকে আসতে পারে। প্রত্যেকটা স্তবকের কি কাজ, সম্পূর্ণ ফুলের উদাহরণ, একলিঙ্গ ফুলের উদাহরণ, এই ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে তোমাদের যে কোয়েশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে পরাগযোগ। পরাগযোগের মধ্যে যে কোয়েশ্চেনগুলো পড়বে, পরাগযোগের প্রকারভেদ, ইতর পরাগযোগ, স্বপরাগযোগ উইথ এক্সাম্পল মাস্ট, কোথায় স্বপরাগযোগ ঘটে, কোথায় ইতর পরাগযোগ ঘটে, এবং স্বপরাগযোগের সুবিধা কি, ইতর পরাগযোগের সুবিধা কি, স্বপরাগযোগের অসুবিধা, ইতর পরাগযোগের অসুবিধা, অর্থাৎ এদের ডিফারেন্স বা পার্থক্য পড়লে। এরপরে তোমরা পরাগযোগের যে বিভিন্ন ধরনের বাহক, ইতর পরাগযোগের ক্ষেত্রে অনেক বাহকের প্রয়োজন হয়, সেই বাহক দিয়ে দেখবে বায়ু পরাগী আছে, জল পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী, এরকম অনেক উদাহরণ দেওয়া আছে। কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ু পরাগী মানে বায়ুর মাধ্যমে যাদের সব ইতর পরাগযোগ ঘটে, বায়ু এই বাহকটার মাধ্যমে তাদের বায়ু পরাগী বলে। এরকম প্রত্যেকটার উদাহরণ, যেমন ধান, সেরকম জল পরাগীর উদাহরণ, পতঙ্গ পরাগী, পাখি পরাগী ইত্যাদির উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে। এরপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অর্থাৎ দ্বিনিষেক, এখান থেকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি কিভাবে ঘটে সেই পদ্ধতি আমি পড়িয়েছিলাম ইন ডিটেলস। সেই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ইন ডিটেলস পড়বে। এবং এখান থেকে দ্বিনিষেক কাকে বলে, দ্বিনিষেকের পর ভ্রূণস্থলীর মধ্যে যে যে পার্টগুলো থাকে, কোনটাকে বলা হচ্ছে সাইনার্জিস্ট, কোনটাকে প্রতিপাদ কোষ সমষ্টি, কোনটাকে সহকারী কোষ, কোনটা ডিম্বাণু, কোনটা নির্ণীত নিউক্লিয়াস, এবং প্রত্যেকের ক্রোমোজোমের কি প্রকৃতি, অর্থাৎ নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতি আমরা জানি 2N। এটা দ্বিনিষেক ঘটার ফলে ট্রিপ্লয়েড হয়ে যায়। তাহলে ট্রিপ্লয়েড এটা আমরা কাদের ক্ষেত্রে দেখেছি, একমাত্র শস্যল উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে দ্বিনিষেক কোথায় ঘটে না, শস্যল উদ্ভিদে ঘটে। শস্যল উদ্ভিদের নিউক্লিয়াসের প্রকৃতি কীরকম হবে, তাহলে ট্রিপ্লয়েড হবে। এই ধরনের অনেক শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। তো তোমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ইন ডিটেলস পড়বে। এবং এর প্রত্যেকটা পার্ট কিসে রূপান্তরিত হয়, যেমন ধরো ডিম্বাণু পরবর্তীকালে অর্থাৎ নিষেকের পূর্বে, নিষেক ঘটার পরে ডিম্বাণু কিসে পরিণত হয়, ভ্রূণে পরিণত হয়। ডিম্বক কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। ডিম্বাশয় জানি কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। আর ডিম্বাশয়ের প্রাচীর ফলত্বক গঠন করে। এই ধরনের অনেক কোয়েশ্চেন আসে নিষেকের পর, এগুলো কিসে রূপান্তরিত হয়, তো এখান থেকে এগুলো পড়বে। এরপরে আসছি বৃদ্ধি বিকাশ। বৃদ্ধি বিকাশ থেকে তোমরা বৃদ্ধি বিকাশের যে স্টেজগুলো আছে সেই প্রত্যেকটা স্টেজের বয়স সীমা কত, অর্থাৎ কত থেকে কত বছর পর্যন্ত এই সময়গুলো এবং এদের একটা দুটো বৈশিষ্ট্য প্রত্যেকে করে রাখবে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন কিন্তু
আসে বৃদ্ধি বিকাশ থেকে, তাহলে মানুষের লাইফ সাইকেলের যে স্টেজ, প্রত্যেকটা স্টেজ কত থেকে কত বছর সীমা বয়সকাল পর্যন্ত সেগুলো কিন্তু পড়বে এবং এখান থেকে একটা দুটো বৈশিষ্ট্য পড়ে রাখবেন। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসছি, বংশগতি। বংশগতি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা পর্যন্ত আমি পরীক্ষা নেব বলেছি, তাহলে বংশগতি থেকে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে দিই, সেগুলো কি কি ভালো করে পড়বে। দেখো, বংশগতি বা হেরিডিটি কাকে বলে প্রথমে সংজ্ঞা জানা দরকার। বংশগতির সংজ্ঞা ভালো করে পড়বে। হেরিডিটি কাকে বলে, বংশগতি কাকে বলে পড়লে, এরপরে বংশগতি যিনি আবিষ্কার করলেন, যে বিখ্যাত মানুষটি অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল, তাহলে বংশগতিবিদ্যার জনককে তার নাম জেনে রাখলে, নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতি সম্পর্কিত যে পড়াশোনা তাকে কি বলা হয়, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলা হয়। তাহলে জেনেটিক্স কি, বংশগতিবিদ্যা কি, তাহলে বিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে পড়াশোনা করা হয় তাকে বলা হচ্ছে জেনেটিক্স। এরপরে দেখো, বিভিন্ন রকমের প্রকরণের উদাহরণ দেওয়া আছে, দেখবে মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, রোলার জি, স্বাভাবিক জি, তাহলে কোনটা প্রকট বৈশিষ্ট্য, কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা আমাদের মানুষের দেহে যে কিছু কিছু প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ আছে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। এরপরে কিছু সংজ্ঞা আছে, ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞা, যেমন হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশনের সংজ্ঞা, এটা পড়বে। এছাড়াও বংশগতি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ কোনগুলো না কি বলবো, প্রথমে বলবে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কাকে বলে, এগুলো প্রত্যেকটা আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম। এরপরে আছে দেখবি তোমাদের ট্রেট বা চরিত্র কাকে বলে, অ্যালিল কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, অ্যালিল কি, অ্যালিলের সংজ্ঞা অনেক সময়তেই আসে, এটা কিন্তু রেডি করে রাখবে, উদাহরণ সহ প্রত্যেকটার কি, উইথ এক্সাম্পল, এক্সাম্পল না দিলে কিন্তু সংজ্ঞা সম্পূর্ণ হলো না। এরপরে হচ্ছে লোকাস, লোকাস কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, উইথ এক্সাম্পল এবং পারলে ফিগার দেবে, যার ফিগার হয় যে এরকম যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলোতে ফিগার কিন্তু মাস্ট। আগের চ্যাপ্টারও আমি বলতে ভুলে গেছি, কিন্তু আগের চ্যাপ্টারও প্রত্যেকটা যে জিনিস তৈরি করে রাখলে অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন, যা যে যে ক্ষেত্রে ফিগার দেওয়া সম্ভব, বইতে ছবি দেওয়া আছে, প্রত্যেকটা ফিগার কিন্তু রেডি করতে হবে। লাইফ সায়েন্সে জানবে ফিগার ছাড়া অ্যান্সার কিন্তু সঠিক হলো না, মানে অ্যান্সারটা স্বয়ংসম্পূর্ণ হলো না। এবারে বংশগতির একক মানে ফ্যাক্টর বা জিন কাকে বলে, এক সংকর জনন কাকে বলে, দ্বিসংকর জনন কাকে বলে, উইথ এক্সাম্পল প্রত্যেকটার। তারপরে মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, সমসংকর জীব, বিষম সংকর জীব অর্থাৎ হোমোজাইগাস হেট্রোজাইগাসের কি কনসেপ্ট, তারপরে হাইব্রিডাইজেশন কাকে বলে, তারপরে তোমার বিশুদ্ধ জীব, সংকর জীব, এগুলো কিন্তু প্রত্যেকটা রেডি রাখবে উইথ এক্সাম্পল। বারবার বলছি, জনিত্রী জনু, অপত্য জনু, এটা তোমার এইগুলো সমস্ত জিনিসগুলো রেডি করে রাখবে, যেটা তোমার সারা জীবনের কাজে লাগবে। বংশগতি জেনেটিক্স পড়তে গেলে তখন কিন্তু এই টার্মগুলোই ব্যবহার করা হয়। নেক্সট, প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত, ফিনোটাইপিক বৈশিষ্ট্য জিনোটাইপিক বৈশিষ্ট্য কি, অনুপাত বলতে কি বোঝো এদের, এই ধরনের অনেক কোয়েশ্চেন কিন্তু এখান থেকে, অর্থাৎ বংশগতি সম্পর্কিত যে শব্দের ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো সব ডিটেলসে পড়তে হবে। এরপরে যে পার্টটা পড়তে হবে সেটা হচ্ছে বংশগতির ওপর মেন্ডেল যে কাজ করেছিলেন সেটা নিয়ে। প্রথম হচ্ছে সাফল্য লাভের কারণ, ভেরি ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে আসে, কেন সাফল্য লাভ করেছিলেন, মেন্ডেলের সাফল্য লাভের কারণ। দুই হচ্ছে কেন মিষ্টি মটর গাছ বাছলেন, অর্থাৎ মিষ্টি মটর গাছ নির্বাচনের কারণ, মিষ্টি মটর গাছ নির্বাচনের কারণ, এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। কেন সাফল্য লাভ করলেন, এগুলো কিন্তু বানিয়ে বানিয়ে লিখে দিলে হবে না, প্রত্যেকটা পয়েন্ট যেভাবে বইতে লেখা আছে টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়ে দুটো কিন্তু গুলিয়ে দিলে হবে না। সাফল্য লাভের কারণ আর মিষ্টি মটর গাছ নির্বাচনের কারণের যে কারণ, সেই কারণগুলো আলাদা করে
আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা আছে বইতে, সেইভাবেই লিখতে হবে, একটার সাথে একটা গুলিয়ে দিলে কিন্তু হবে না। আর একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মেন্ডেল নির্বাচিত যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, 7 জোড়া বিপরীত যে বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, প্রত্যেকটা বৈশিষ্ট্য 7 জোড়া বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে, কোনটা প্রকট তার মধ্যে আর কোনটা প্রচ্ছন্ন। বইতে ছক করে লেখা আছে, ওই ছকটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। পরীক্ষা এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, যে কোনো একটা দিয়ে দিল, বললে এটা প্রকট, মেন্ডেলের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা দিয়ে দিল, বললে এটা প্রকট না প্রচ্ছন্ন, বা বললো এদের মধ্যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন। তার মানে তোমাকে ওই ছকটা পুরোটা রেডি রাখতে হবে, মেন্ডেলের যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এরপরে চলে আসবে মেন্ডেলের 1 সংকর জনন পরীক্ষা। 1 সংকর জনন পরীক্ষা চেকার বোর্ড সহ, চেকার বোর্ড বা পানেট বোর্ড বক্স যা বলবে, চেকার বোর্ড সহ যে ব্যাখ্যা করা আছে সেই ব্যাখ্যা কিন্তু রেডি করতে হবে পুরো, যেভাবে বলেছি একটা জিনিসও বাদ দিলে হবে না, কোনটা গ্যামেট, কোনটা পি জনু পাশে এরকম করে, কোনটা F1 জনু, কোনটা F2 জেনারেশন, ওখানে স্বপরাগযোগ ঘটানো হচ্ছে, কোথাও কিন্তু একটা ওয়ার্ডও বাদ দিলে কিন্তু জিনিসটা সঠিক হবে না। তারপরে F2 জনুর চেকার বোর্ড তৈরি করতে হবে সুন্দর করে। এদের ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত করার পর মেন্ডেল কি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত পর্যন্ত হলো পুরো 1 সংকর জননের যদি ব্যাখ্যা চাই পুরোটা। এবার যদি তোমাদের প্রশ্ন বলে যে 1 সংকর জনন পরীক্ষা ব্যাখ্যা করো, তখন শুধু চেকার বোর্ড সহ পুরোটা দিয়ে দিলেই হবে, কিন্তু অনেক সময় কথায় ব্যাখ্যা অনেক সময় চাই, ওই জন্য কথায় ব্যাখ্যাটাও রেডি করে রাখবে বোর্ডের পরীক্ষার জন্য। তো ছকটাই মেনলি দেয়, শব্দ ছকের মাধ্যমে পুরো জিনিসটা চেকার বোর্ড সহ ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত পর্যন্ত রেডি করে রাখবে। এবং 1 সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কোন সূত্রে উপনীত হয়েছিলেন, সূত্রটার নাম হচ্ছে কি পৃথক ভবন সূত্র, পৃথক ভবন সূত্র। তাহলে এই ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবন সূত্রটা কি, বা মেন্ডেলের প্রথম 1 সংকর জনন থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন, এটা তোমাদেরকে পড়তে হবে। তার মানে আজকের এই রিভিশন ক্লাসে তোমরা বুঝতে পারলে কি কি জিনিস পড়তে হবে। জনন চ্যাপ্টার থেকে মেন্ডেলের 1 সংকর জনন অবধি আমি পরীক্ষা নেব, তো এর মধ্যে কোন কোন জিনিসগুলো ভালো করে পড়তে হবে আমি একবার রিকল করে দিলাম। এর বাইরেও যদি কিছু থেকে থাকে যেটা হয়তো আমি বাদ চলে গেছে, সেরকম জিনিস প্রত্যেকে পড়ে রাখবে।